এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে এটাকে লার্নিং করানো হয়, একটা মেশিনকে কিভাবে লার্নিং করানো হয়, একটা সফটওয়্যারকে কিভাবে লার্নিং করানো হয়, সেই ফেজটা আমরা শিখব। এই ফেজটা সিবিএসই বোর্ডে 9-10-এ অবশ্যই রয়েছে, যারা এখন 9-10 পড়ছে। আজকে আমি দেবাশিস দেবনাথ স্যার, আমার এখানে কোয়ালিফিকেশানস এবং ট্রেনিংগুলো রয়েছে, আমি কি কি কাজ করেছি সেগুলো রয়েছে। এর পরের স্লাইড বলছে এআই উইথ পাইথন ওয়ার্কশপ লেভেল 1। আমরা লেভেল 1 পাইথন ওয়ার্কশপে শিখছি কি না হাইব্রিড মোড। হাইব্রিড মোড মানে অনলাইন অ্যান্ড অফলাইন দুটোতেই আমরা কাজ করছি। যেমন আমি তোমাদেরকে রেকর্ডেড ভিডিও দিচ্ছি, তার সাথে সাথে তোমাদেরকে আমি অনলাইনে ক্লাস করাচ্ছি, আবার অফলাইনে কোনো রকম প্রবলেম হলে সেগুলো আমি তোমাদেরকে সলভ করে দিচ্ছি। সেই কারণে এটা হাইব্রিড মোড। এই যে সার্টিফিকেটটা পাওয়া যাবে সেটা 3 মান্থ সার্টিফিকেট পাওয়া যাবে অনলাইন ক্লাস অ্যান্ড অফলাইন ক্লাস মিলিয়ে, এবং সার্টিফাইড ফ্রম আ ন্যাশনাল বোর্ড। একটা ন্যাশনাল বোর্ড, যে বোর্ডটা সারা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেও গ্রহণযোগ্য, সেই সার্টিফিকেশান তোমরা এটাতে পাবে এবং আমাদের সবকটা কোর্সেই পাওয়া যায়। এই কোর্স একটা সার্টিফিকেটের এক্সাম্পল, এটা তো আমি প্রত্যেক দিনই বলি কারণ এটা আমার কোর্সের মধ্যে রয়েছে, তাই আমাকে এগুলো বলতে হয়। হোয়াই ইজ এআই নেসেসারি? কেন এআই প্রয়োজনীয়তা আমরা জানি, এটা শিখে ফেলেছি আমরা। হোয়াট ইজ ইন্টেলিজেন্স অ্যান্ড এআই? বুদ্ধি এবং এআই এই ব্যাপারটা কি, এই কনসেপ্টটা খুব ভালো মতো আমরা শিখেছি। এটা আমি চেকলিস্ট করেছি। যাদের এই বোধগুলো এখনও মনে হচ্ছে একটু প্রবলেম, তাদের খাতায় যে নোট করতে বলেছি যে প্রসেসে, সেই নোটটা একবার দেখে নিও। নোট না করলে একবার আমাদের ক্লাসটা দেখে নিও। কিন্তু এই চেকলিস্টটা যদি একবার মোটামুটি একটা কনসেপ্টে থাকে, তাহলে তুমি তোমার ধারণাতে সম্পূর্ণ ক্লিয়ার। কারণ এআই ছাড়া কোনো কাজ হবে না সামনে, এইটুকু তোমাদের বলতে পারি। ঠিক আছে? সব কিছুতে যেমন এখন কম্পিউটার লাগে, সব কিছুতে কম্পিউটার, একটা ডেস্কটপ, একটা মনিটর, একটা ল্যাপটপ, একটা মোবাইল তোমার এখন লাগবেই। সেরকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তোমার এখন লাগবে। কারণ হচ্ছে যে কোনো কাজকে, যে কোনো কোম্পানিতে, যে কোনো অফিসে, তোমার বিজনেসে তোমাকে তাড়াতাড়ি করতে হবে, খাটনি কম হতে হবে তোমার, যাতে অনেক ওয়ার্কফোর্স না লাগে, কম সংখ্যক ওয়ার্কফোর্স লাগে, মানে এমপ্লয়ি লাগে। সেদিকে সব কোম্পানি চিন্তা করে, কারণ তাকে মুনাফা করতে হবে, তাকে প্রফিট করতে হবে। তার ফলে কি হবে, এআই যে জানবে তার প্রায়োরিটি আগে হবে। তাহলে আমরা এই এআই এর মাধ্যমে জানছি হচ্ছে এআই ভার্সেস রোবট এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে কি পার্থক্য। এআই এরা ল্যাঙ্গুয়েজ, এআই এরাতে ল্যাঙ্গুয়েজগুলো কী কী ছিল এগুলো আমরা অলরেডি জেনে ফেলেছি। গুগল সার্চ ভার্সেস চ্যাটজিপিটি ভার্সেস জেমিনাই। এই গুগলের যে সার্চ বা গুগল যে নিয়ে এলো জেমিনাই, এই যে গুগলেরই তো জেমিনাই না, তো এই গুগল জেমিনাই নিয়ে এলো, বা তোমার হচ্ছে চ্যাটজিপিটি এলো ওপেন এআই এর। তো সেক্ষেত্রে এগুলো কেন, এর ডিফারেন্সটা কি, এগুলো আমরা অলরেডি জেনে ফেলেছি। প্রম্পট ইঞ্জিনিয়ারিং উইথ ডিফারেন্ট প্রম্পট, বিভিন্নভাবে প্রম্পট কী করে লিখতে হয়। গুগল সার্চে যেমন আমরা সার্চ করি ওরকম প্রম্পট লিখলে চলবে না, মানে ওটা অ্যাকচুয়াল সায়েন্টিফিক প্রম্পট নয়। আনসার হয়তো দিয়ে দেবে, প্রপার আনসার আমরা পাবো না, আমরা যে আনসারটা চাইছি। ওকে, এরপরে আমরা হচ্ছে জিপিটি, জেমিনাই, চ্যাটজিপিটি, এমএস কোপাইলট। এই যে এমএস কোপাইলট দিয়ে একটা ক্লাস আমরা করিয়েছি, সেই ক্লাসটাও আমি তোমাদের এখনও দিইনি, সেই ক্লাসটা এখন আমি রেকর্ডে দিয়ে দেবো আজকে। ঠিক আছে? কিভাবে একটা চিঠি তুমি 2 মিনিটে লিখবে, 2 মিনিট, জাস্ট 2 মিনিটসে একটা চিঠি লেখার রেডি হয়ে যাবে। যেখানে আমরা একটা চিঠি লিখতে আধ ঘন্টা 40 মিনিট লাগিয়ে দেবো, সেই চিঠিটা 2 মিনিটসে রেডি হয়ে যাবে। একটা টেবিল তৈরি করতে হবে, সেই টেবিলটা কী করে হবে। একটা অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করতে হবে, কীভাবে হবে। একটা ভিডিও থেকে, একটা পিকচার থেকে একটা ভিডিও কী করে তৈরি হবে, সেগুলো আমি তোমাদেরকে আজকে ভিডিওগুলো পাঠিয়ে দেবো। তোমরা অবশ্যই পারলে একটু দেখে নেবে, খুব ছোট ভিডিও। ঠিক আছে? তো এই জিপিটি কি, জিপিটির মধ্যে ডিফারেন্স আছে। আশা করি যারা ক্লাস করেছো সবাই এটা জেনে গেছো। জেমিনাই, চ্যাটজিপিটি, এমএস কোপাইলট অ্যান্ড আদার টুলসগুলো কী আছে। এরপরে আমরা শিখে নিচ্ছি হচ্ছে লেটার রাইটিং, কীভাবে লেটার রাইটিং অ্যান্ড টেবিল ইউজিং কোপাইলট ইউজ করে করব। তারপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ইমেজ টু ভিডিও ইউজিং এআইকে ইউজ করে কিভাবে আমরা ইমেজ থেকে ভিডিও তৈরি করতে পারবো। কখনো আমাদের এটা এডিটিংয়ে লাগে, কোনো একটা এন্টারটেনমেন্টের জন্য লাগতে পারে। আচ্ছা, আমরা ইন্ডাস্ট্রিয়াল রোবট দেখেছি। এই ইন্ডাস্ট্রিয়াল রোবট এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই যে ইন্ডাস্ট্রিয়াল রোবট এবং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন একসাথে মিলে যাচ্ছে তখন হয়ে যাচ্ছে ইন্টেলিজেন্ট রোবট। এবং বর্তমানে আমরা এই ইন্টেলিজেন্ট রোবটের দুনিয়াতে আছি। রোবট বলতে আমরা এখন বুঝবো ইন্টেলিজেন্ট রোবট। যেহেতু আমাদের আজকের ক্লাস হচ্ছে মেশিন লার্নিং, এই যে ইন্টেলিজেন্ট
এই যে বুদ্ধি, এই বুদ্ধিটা কিভাবে গ্রো আপ হবে, এই বুদ্ধিটা কিভাবে আরও উন্নত হবে, একটা মেশিন কিভাবে বুদ্ধি নেয়, সেটাই তো শেখানোর আজকে ক্লাস। সেই ক্লাসে আমরা আগে জানবো যে আমরা কিভাবে এই বুদ্ধিগুলোকে আমরা আরও বেশি বেশি আমাদের যে ন্যাচারাল যে ইন্টেলিজেন্সি আছে সেই ইন্টেলিজেন্সটাকে আরও বাড়ানোর জন্য আমরা কিভাবে কাজ করি, আমাদের বুদ্ধিগুলো কিভাবে লার্নিং করি। এই যে আমাদের যে লার্নিং, সেই লার্নিংটাই আমরা মেশিনে যখন প্রয়োগ করি, সেই মেশিন কিভাবে লার্ন করে সেই বিষয়টাই আমরা আজকে তোমাদেরকে শেখাবো। সুতরাং একটা খেলা আমি তোমাদেরকে বলছি, দেখো এটা হিউম্যান ব্রেন, ঠিক আছে? এই যে হিউম্যান ব্রেন রয়েছে, এই হিউম্যান ব্রেনকে তুমি একভাবে লার্ন করতে পারো ডেটা দিয়ে। যেমন এখানে আমরা বলেছি কি, এই যে ডেটা, এই ডেটা দিয়ে আমরা ব্রেনকে লার্ন করাই, এবং এই ব্রেনটাকে যখন আমরা এই ব্রেন এবং ডেটা একসাথে মিলে আমরা যদি কোনো মেশিনের মধ্যে লার্ন করাই, তখন সেটা হয়ে যায় মেশিন লার্নিং। তো আমরা প্রথমে কিভাবে লার্ন করি দেখি। দুভাবে এইখানে একটা খেলা করা যেতে পারে, তোমরা নিজেরাও এই খেলাটা করতে পারো। কীরকম? প্রথমে তোমরা দেখে নিলে যে ম্যাঙ্গো কেমন হয়, তারপরে দেখে নিলে অ্যাপেল কেমন দেখতে হয়, এবং তোমরা দেখে নিলে হাতে নিয়ে যে একটা গোয়াভা কেমন দেখতে হয় এবং তার শেপ কী। এবার তোমরা তোমাদের চোখটাকে বেঁধে দাও, ঠিক আছে? চোখ বেঁধে দাও। চোখ বাঁধার পর তুমি হাতে ধরে দেখো যে এই যে তুমি যেটাকে টাচ করছো তার শেপ, আমরাটা রয়েছে, এটা কেমন। এই ফলের ক্ষেত্রেও সেটা, এই ফলের ক্ষেত্রেও তুমি যদি প্রেডিক্ট করে বলতে পারো যে এটা ম্যাঙ্গো চোখ বন্ধ করে, তাহলে তোমার লার্নিংটা সফল হয়েছে, তোমার লার্নিংটা প্রপার হয়েছে। কিন্তু তুমি যদি যতক্ষণ না বলতে পারছো ততক্ষণ তুমি আবার ট্রাই করো, আবার দেখো, আবার ট্রাই করো, আবার দেখো, আবার ট্রাই করো। তার মানে এইভাবে আমরা কিন্তু একটা প্রসেসে লার্নিং করতে পারি চোখ বন্ধ করে। আবার চোখ খুলেও তুমি ছোট বাচ্চাদের যখন লার্নিং করাবে, তখন দেখ এটা ম্যাঙ্গো, দেখ এটা অ্যাপেল, দেখ এটা একটা গোয়াভা। তাহলে এইভাবে আমরা যদি লার্নিং করাই, প্রথম দিকে কিন্তু বাচ্চাটা ভুল বলে, ম্যাঙ্গোকেও হয়তো বলে দিতে পারে অ্যাপেল, অ্যাপেলকে বলে দিতে পারে ম্যাঙ্গো, কিন্তু কিছুদিন পর ও কিন্তু আর ভুল করবে না, কারণ ওর লার্নিং প্রসেসটা আমরা দেখিয়ে ঠিক করেছি। আবার চোখ বন্ধ করেও কিন্তু আমাদের ক্ষেত্রে সেই একই প্রবলেম হবে, যারা জানি, কারণ আমরা শেপগুলো হয়তো জানি, কিন্তু শেপের পরে কাছাকাছি শেপ হয়ে গেলে আমাদের কিন্তু প্রবলেম হবে। সুতরাং এইভাবে আমাদের ব্রেনকেও আমরা কিন্তু লার্নিং করাতে পারি। সুতরাং লার্নিং করানোর বিভিন্ন প্রসেস রয়েছে, এটাই আমি তোমাদেরকে বলতে চাইছি। এই প্রসেসে যদি একটা মেশিন, এটা একটা মেশিন, এই যে মেশিনের বুদ্ধি, এই মেশিনকে যদি আমরা বিভিন্নভাবে লার্নিং করাই, তবে সেটাকে আমরা বলবো হচ্ছে মেশিন লার্নিং। জাস্ট মানুষকে যেমন লার্নিং করাচ্ছিলাম, সেরকম মেশিনকেও লার্নিং করাবো, রাইট? ওকে, এবার চলে আসি আরেক ধরনের লার্নিং। যখন কোনো একটা বাচ্চা খুব ছোট, ঠিক আছে, এ আমার মেয়ে, অ্যাকচুয়ালি এটা আমি গিভলি আর্ট বানিয়েছিলাম ইউজিং এআই দিয়ে, সেটা নিয়ে পরে আমার কথা হবে। তো যাই হোক, তো এই বাচ্চাকে যখন শেখানো হলো, দেখো এরকম দেখলে তুমি ভাববে এটা ডগ বা কুকুর, এরকম দেখলে ক্যাট, এরকম দেখলে তোমার হচ্ছে কাউ, এটা দেখলে হচ্ছে হর্স, ঠিক আছে? এরপর বাচ্চা যখন ছোটই, তখন কি করলো, এরকম দেখতে দেখতেও দেখলো, কিন্তু যখন এই ধরনের কুকুরের কাছাকাছি এরকম একটা বিষয় কিছু দেখলো, তখন কিন্তু সে এটাকে কুকুরই বলবে। তার মানে তার লার্নিংটা এখনও ডিফারেন্সিয়েট করতে সে শেখেনি। কিছুটা লার্নিং হয়েছে, কারণ সে কাছাকাছি জিনিসগুলোকে কুকুর বলছে, ঠিক আছে, এটাকে ঘোড়া বা গরু বলছে না, তার মানে লার্নিং হয়েছে। কিন্তু ওকে তখন শিখিয়ে দেওয়া হলো, দেখো ওই লেজটা যদি খুব মোটা থাকে এবং তার আরও যে ফিচার্স রয়েছে সেই ফিচার্সগুলো বলে দেওয়া হলো, তখন তাকে আমরা শিয়াল বলবো, ঠিক আছে, ফক্স বলবো। তো সে কিন্তু একটা আইডিয়া পেল। ঠিক সেরকমভাবেই যে এই বিড়ালের কাছাকাছি টাইগার, এই গরুর কাছাকাছি ষাঁড়, এবং এই হর্সের কাছাকাছি একটা গাধা। আমরা প্রায়ই অনেকেই গাধাকে ঘোড়া 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 বলতে থাকি। তো এই যে ডিফারেন্সিয়েটটা সে প্রথমে আস্তে আস্তে ভুল করতে করতে সে কিন্তু শিখলো। তার মানে কিছু কমপ্লেক্স জিনিস কিন্তু সে মাথায় নিতে নিতে একটা শিশু ছোট থেকে বড় হতে হতে আস্তে আস্তে শিখতে থাকে। ঠিক এইভাবে যে লার্নিংটা হচ্ছে আমাদের মধ্যে, ঠিক এইভাবেই যখন একটা মেশিনকে বারে বারে ডেটা দিয়ে লার্ন করানো হয়, তখনই সেটা হয়ে যায় মেশিন লার্নিং। ঠিক আছে, আমি জাস্ট একটা ওভারঅল পিকচার দিলাম, এখনও অনেকটা বাকি। ওকে, তাহলে লার্নিং প্রসেসটা বোঝানোর জন্য আমি এই এক্সাম্পলগুলো তোমাদেরকে রেখেছি যে আমরা কিভাবে লার্নিং করি, এবং মেশিনকে যদি এইভাবে লার্নিং করাই তবেই এগুলোকে হয়ে যাবে মেশিন লার্নিং। কিন্তু তার আগে আমাদেরকে জানতে হবে যে ডেটা কাকে বলে।
কারণ তোমাকে প্রথমেই আমি দেখিয়েছিলাম যে যাই করো, এই যে ধরো ডেটা আমাদের প্রয়োজন। কেন? এই যে এর যে স্কিনটা, ম্যাঙ্গোর স্কিনটা কেমন হয়, প্রত্যেকটা এক একটা ডেটা। ম্যাঙ্গোর শেপ কেমন হয়, এটাও একটা ডেটা। তাহলে ইন্ডিভিজুয়াল যে পার্টগুলো, এক একটা ছোট 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 বিষয়, সেইগুলো ডেটা, এবং সেইগুলোকে হাতে ধরে চোখ বন্ধ করে যখন একসাথে মিলে যাবে, তখনই এই ডেটাটা প্রসেস হলো আমাদের ব্রেনে, সেটা হয়ে গেল ইনফরমেশন। সেই ইনফরমেশন আমাকে বললো এটা হচ্ছে ম্যাঙ্গো। ঠিক, তার মানে ডেটাটা অনেকগুলো ডেটা, একটা ডেটা না। শেপ নিয়ে শুধু হলো না, হাতে ধরে শেপ, তার সাথে কালার তো চোখ বন্ধ করে বুঝতে পারবো না, শেপ, তার সাথে সাথে তার ত্বকের চামড়ার যে ক্রাইটেরিয়া এবং তার বিভিন্ন শেপের জায়গায় কেমন কি থাকে, সেগুলোকে নিয়ে আমরা একটা ইনফরমেশান তৈরি করলাম। সুতরাং ডেটাটা খুব ইম্পর্টেন্ট, এই ছোটো ছোটো পার্টগুলো ইম্পর্টেন্ট। আবার চোখ খুলেও সেক্ষেত্রে তাই, যে পেয়ারা হলুদও হয়, আমও হলুদ হয়, সেক্ষেত্রে দুটোকে হলুদ বলে আমরা ওটাকে ওই ডেটাগুলো ওই দুটো সামান্য ডেটা দেখেই আমরা বলে দেবো না আপেলটাকে, সরি পেয়ারাটাকে আম, তাই না? তার মানে ডেটা খুব ইম্পর্টেন্ট। তার মানে ডেটা কি সেটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে প্রথম সেগমেন্টে আমরা চলে আসবো আজকের ক্লাসের, সেটা হচ্ছে হোয়াট ইজ ডেটা। ডেটা বলছে র ফ্যাক্টস। র ফ্যাক্টস মানে কি? র ফ্যাক্টস মানে যার কোনো মানে যার শুধুমাত্র একটাই ইনফরমেশন, যে এটা এই। তার মানে কেমন? রাহুল 9, হ্যাঁ বল, এই যে স্টুডেন্টস মার্কস যদি বলি, যে রাহুল 90 পেয়েছে, স্নেহা 80 পেয়েছে, অর্পণ 95 পেয়েছে, তো এইটা জাস্ট ডেটা। এখান থেকে আমরা বলতে পারবো না যে অর্পণ হচ্ছে একজন এক্সেলেন্ট স্টুডেন্ট, বলতে পারবো না, ঠিক আছে? এখান থেকে স্নেহাকে বলতে পারবো না যে ও কম পেয়েছে, ও ভালো স্টুডেন্ট না, এটা বলা যাবে না। কারণ তাহলে আমাদেরকে অনেকগুলো ইনফরমেশন কালেক্ট করতে হবে, ডেটা কালেক্ট করে তাকে সামারাইজ করতে হবে, তাকে প্রসেস করতে হবে। তার মানে ডেটার শুধুমাত্র ইন্ডিভিজুয়াল মিনিং রয়েছে, কোনো ওভারঅল মিনিং আমরা এটা পাবো না। তার মানে ডেটা হচ্ছে র ফ্যাক্টস, যা র মেটেরিয়ালের মতো, ঠিক আছে? ওকে, এবার হচ্ছে এক্সাম্পল অফ ডেটা। আমরা এখানে একটা রেখেছি, দেখো অনেক খাবার এখানে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এগুলো আমরা প্রায়ই প্রত্যেক দিনই বা প্রায়ই আমরা এই সমস্ত জিনিস কম বেশি খেয়ে থাকি। দেখো এই ডেটাটাকে বোঝানোর জন্য তোমাদেরকে এই এক্সাম্পলটা আমি নিয়েছি, সেটা হচ্ছে যে প্রত্যেকটা যে সবজি রয়েছে বা প্রত্যেকটা পদ আমরা বাংলায় বলি, তো এই প্রত্যেকটা পদ বা আইটেম হচ্ছে এক একটা ডেটা। কারণ তোমাকে যদি এই খাওয়ার সময় বলা হয় যে কিরে তুমি খেতে বসেছো, জাস্ট একটা আইটেম, দুটো আইটেম খেয়েছো, তো কিরে খাবার কেমন হয়েছে, ভালো হয়েছে, তুমি কিন্তু ওভারঅল বলতে পারবে না। তুমি বলতে পারবে এটা আমি খেলাম, এটা ভালো হয়েছে, ঠিক আছে, এটা খেলাম, এটা ঠিক তেমন হয়নি। তাহলে তোমাকে যদি বলা হয় যে আজকের খাবার কেমন হলো, কেমন লাগলো বা ফিলিংসটা কি, তুমি পুরোটা খাবার কমপ্লিট হওয়ার পরই বলতে পারবে, তাছাড়া বলতে পারবে না। তার মানে হচ্ছে এই সবকটা ডেটা ইন্ডিভিজুয়াল খাওয়া দাওয়ার পর, তোমার প্রসেস হওয়ার পর লাস্টে বলতে পারবে হ্যাঁ খাবার ভালো হলো বা মোটামুটি হলো, তাই তো? ওকে, তো তার মানে পুরোটা প্রসেস করার পর তোমার হলো ইনফরমেশন, আর এগুলো এক একটা ইন্ডিভিজুয়াল ডেটা, ঠিক আছে? যাই হোক, 11টা অবধি বসতে হবে, এগুলো খাবার দেখে যেন খিদে না পেয়ে যায়। এবার চলে আসি হচ্ছে আমরা আরেকটা ছোট্ট এক্সাম্পলে, সেটা হচ্ছে মার্কস, স্টুডেন্টের মার্কস। যেমন হচ্ছে এখানে আমরা দেখছি রাহুল, প্রিয়া, এরা বিভিন্নভাবে নাম্বার পেয়েছে এবং তাদের পার্সেন্টেজ আমরা দেখতে পাচ্ছি একটা টেবিলে। এই টেবিলটা আমি তৈরি করেছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে জাস্ট 2 মিনিটসে, ঠিক আছে? 2 মিনিটসের হয়তো কমে, ঠিক আছে? তো এই টেবিলটা থেকে আমরা কি পেতে পারি? এই টেবিলটা থেকে আমরা পেতে পারি হু নিডস হেল্প। মানে এই টেবিলটা থেকে, বা এরকম ধরো একটা স্কুলে, একটা কলেজে 500 জন স্টুডেন্ট আছে, কার হেল্প দরকার, কোন বিষয়ে হেল্প দরকার? কারণ দেখো অ্যাভারেজ যে মার্কস এসছে, তার মার্কসের 76% একটু কম পেয়েছে, তার মানে এর একটু দরকার হেল্প, ঠিক আছে? আবার দেখো এখানেও কিন্তু বেশি পেয়েছে, ঠিক আছে? তার মানে এখানে ম্যাথসে ওর হেল্পটা একটু দরকার, রাইট? তো এইখান থেকে আমরা কিন্তু বুঝতে পারছি কার প্রয়োজন হেল্পের, কারণ আমরা তুলনামূলক বিচার করতে পারছি বাকিদের সাথে। কিন্তু শুধুমাত্র অমনের 76% দেখে আমরা কিছু বিচার করতে পারতাম না, কিন্তু পুরোটা দেখার পর আমরা কিন্তু একটা ডিসিশনে আসতে পারি। হোয়াট সাবজেক্ট ইজ ডিফিকাল্ট, কোন সাবজেক্টটা কঠিন, এটা যদি আমরা মেজার করতে চাই, তাহলে আমরা এখান থেকে অ্যাভারেজ বিভিন্ন সাবজেক্টের নিয়ে আমরা কিন্তু একটা জায়গা বলতে পারবো যে এই সাবজেক্টটা এই স্টুডেন্টের জনের জন্য কঠিন হতে পারে, কারণ অ্যাভারেজ মার্কস যার বেশি হবে সেখানে, তার মানে কঠিন
পরীক্ষা হয়েছিল সেখানে, বা কঠিন তাদের সাবজেক্টটা লাগছে, সেটা ফিজিক্স হতে পারে, ম্যাথস হতে পারে, কম্পিউটার মার্কস হতে পারে, এই বা আরও সাবজেক্ট যেগুলো আছে হতে পারে, মানে যেখানে অ্যাভারেজ কঠিন হয়েছে তারা আমরা সেই ডিসিশনটাতেও যেতে পারি। উইল রাহুল টপ নেক্সট টাইম? রাহুল কি নেক্সট টাইমে টপ করতে পারে? কারণ 86% পেয়েছে যে একজন আছে, 91% পেয়েছে একজন আছে, 84 রাহুলের আছে। তাহলে রাহুল কি এর পরের বার এই পজিশনে যেতে পারে বা একে টপ করতে পারে? তাহলে কি কি কোন কোন সাবজেক্টে ওকে মার্কস বাড়াতে হবে, এই বিষয়গুলো আমরা অ্যানালিসিস করতে পারবো কিভাবে? এক একটা অ্যালগরিদম বা এক একটা প্রসেস বা এক একটা ইকুয়েশন সলভ করে, মানে কিভাবে করতে পারে। তাহলে সেখানে আমাদেরকে অ্যাভারেজ করতে হবে বা ম্যাক্সিমাম বার করতে হবে, মিনিমাম বার করতে হবে, এরকম ধরনের বিভিন্ন ফাংশন ইউজ করে করতে হবে, তাই তো? তার মানে এইটাকে আমরা বলছি ডেটা সায়েন্স। কারণ ডেটা সায়েন্স ছাড়া, ডেটা ছাড়া কখনোই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলতে পারবে না। আমি নিশ্চয়ই বোঝাতে পেরেছিলাম কেন, কারণ একটু লিঙ্ক করিয়ে দিই আবার। সেটা হচ্ছে যে এই যে ডেটা, এটা কেমন, এটা 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 খেতে কেমন, এর ত্বক কেমন, এর শেপ কেমন, এর কালার কি, তার মানে এগুলো সব এক একটা ডেটা। এ কেমন দেখতে, এর সঙ্গে ডিফারেন্স কি, প্রত্যেকটা একটা ছোট ছোট ডেটা। তার মানে এটাই বলা হচ্ছে যে ডেটা হচ্ছে ছোট ছোট পার্ট। এইবার এইখান থেকে যখন আমি কোনো কিছু সিদ্ধান্ত আসতে চাইবো, তখন সেখানে আমার দরকার কিছু ছোট ছোট ফাংশনস বা প্রোগ্রাম বা অ্যালগরিদম, যার মাধ্যমে ডেটা থেকে আমরা এক্সট্র্যাক্ট করব, যে বা বের করব, যদি সহজভাবে বলি, ওখান থেকে বের করব কি কি প্রয়োজনীয়তা আছে বা বিভিন্ন নির্দেশ। ঠিক আছে, আশা করি আমি বোঝাতে পেরেছি। ডেটা সায়েন্স বলছে দ্য আর্ট অ্যান্ড সায়েন্স of analyzing data to find useful patterns, একটা ইউজফুল প্যাটার্ন, একটা প্যাটার্ন আমরা বার করতে পারবো, মেক ডিসিশন, যার মাধ্যমে আমরা ডিসিশন তৈরি করতে পারবো, এবং প্রেডিক্ট দ্য ফিউচার, এবং ফিউচারে কি কি হতে পারে সেগুলো আমরা বার করতে পারবো। তার মানে এইটাকে আমরা বলেছি ডেটাটাকে বিভিন্ন অ্যালগরিদম ইউজ করে বা বিভিন্ন প্রসেস ইউজ করে বিভিন্নভাবে প্রসেস করা। যেমন বাইরে থেকে কাঁচামাল সবজি আনে, যখন আমরা বাজার থেকে বিভিন্ন কাঁচা সবজি আমরা নিয়ে আসি, তারপরে সেটাকে যিনি রান্না করেন তিনি বিভিন্নভাবে বিভিন্ন মশলার কম্বিনেশন দিয়ে রান্না করে একটা সুন্দর একটা আইটেম তৈরি করেন। সেইভাবে এই যে আইটেম তৈরি করা একটা বিভিন্ন প্রসেসে, এটাই হচ্ছে একটা ডেটা সায়েন্স। ঠিক আছে, এবং সেখানে ডেটা সায়েন্সে নিশ্চয়ই বিভিন্ন অ্যালগরিদম, প্রসেস এগুলো থাকবে, রাইট? আশা করি ডেটা সায়েন্সটা বোঝা গেছে। ডেটা সায়েন্স টুল কি কি? পাইথন দিয়ে আমরা ইউজ করতে পারি, এক্সেল ইউজ করতে পারি, পাওয়ার বিআই ইউজ করতে পারি, এসকিউএল স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারি। এছাড়াও আরও অনেক টুলস আছে যেগুলো আমরা ইউজ করি এআইতে, সেগুলো আমরা বলেছি। ডেটা সায়েন্স মিনস এক্সট্র্যাক্টিং ইউজফুল ইনফরমেশন ফ্রম বিগ ডেটা। বিগ ডেটা মানে কি? এই যে বিগ ডেটা বলা হয়েছে, এই বিগ ডেটাটা মানে কি? বিগ ডেটা মানে হচ্ছে হিউজ অ্যামাউন্ট ডেটা। তুমি যদি অ্যামাজনে খুঁজতে যাও যে তোমার একটা 15,000 20,000-এর মধ্যে একটা মোবাইল লাগবে, তাহলে তুমি খোঁজার পরে তোমার কাছে অনেক অপশানস চলে আসবে, কারণ তার কাছে হিউজ ডেটা সেট আছে। সেই ডেটা সেট থেকে কোন মোবাইলের কি দাম আছে সেগুলো একটা সেট চলে আসবে, ঠিক? এছাড়াও তুমি গুগল থেকে আরও বড় ডেটা সেট, ঠিক আছে? তাহলে হিউজ অ্যামাউন্ট ডেটা, যেটা ডেটা মাইন, খনি, সেইখান থেকে আমরা বলবো বিগ ডেটা। এই বিগ ডেটা থেকে যখন কোনো একটা এক্সট্র্যাক্ট করা হয়, কোনো একটা মানে কোনো একটা নির্দেশ বা কোনো একটা ইনফরমেশন, সেই ইনফরমেশনটাকে আমরা বলবো হচ্ছে ডেটা সায়েন্সের মাধ্যমে এলো। মানে ওই ইনফরমেশনটাকে কিন্তু আমরা ডেটা সায়েন্স বলবো না, আমরা বলবো যে পদ্ধতিতে ওইটাকে প্রসেস হলো, সেই পদ্ধতিটাকে আমরা বলবো ডেটা সায়েন্স। মানে বিগ ডেটা থেকে যে ওয়েতে, যে প্রসেসে, যে অ্যালগরিদম ইউজ করে আমরা আমাদের প্রয়োজনীয় ইনফরমেশনটা পেলাম, সেইটাকে আমরা বলবো ডেটা সায়েন্স। বোঝা গেছে আশা করি। এইবার চলে আসি ডেটা সায়েন্সের পরে ডেটা অ্যানালিসিস। মানে ডেটাকে প্রসেস করার পর আমরা অ্যানালাইজ করতে পারি। মানে একটা বিশাল বড় বিগ ডেটা, অনেক ডেটা রয়েছে, সেখান থেকে আমরা একটা ইনফরমেশন এক্সট্র্যাক্ট করেছি। এই এক্সট্র্যাক্ট যে ডেটা করেছি, সেখান থেকে আমরা আবার কিছু অ্যানালিসিস করতে পারি, বিশ্লেষণ করতে পারি বাংলায় বলে। কি অ্যানালিসিস? অ্যানালাইজিং কাস্টমার পারচেজ ডেটা টু আইডেন্টিফাই হুইচ প্রোডাক্ট আর দ্য মোস্ট পপুলার অ্যামং কাস্টমার্স লিডিং টু টার্গেটেড মার্কেট স্ট্র্যাটেজিস। কি? দেখো,
দেখো এই যে হিউজ অ্যামাউন্ট ডেটা আছে, এই হিউজ অ্যামাউন্ট ডেটা থেকে যখন তোমার একটা এরকম ধরনের গ্রাফ বানিয়ে দেবে যে গরমকালে আমাদের যে স্মার্ট বাজার আছে বা আমাদের যে সমস্ত বড় মলস আছে সেখানে দেখা যাচ্ছে যে গরমকালে এরকম একটা ধরনের স্প্রে বা একটা ধরনের পারফিউম ইউজ হচ্ছে, যে পারফিউমটা এই হিটে যে সোয়েটিং হচ্ছে তার ক্ষেত্রে অনেক মানুষ নিচ্ছে। আমি একটা ডেটা বললাম, তার মানে এবং বাকি অন্যগুলো এরকম নিচ্ছে, কোনটা এরকম নিচ্ছে, কোনটা এরকম। তার মানে একটা ট্রেন্ড আমরা বুঝতে পারবো কোন ধরনের পারফিউম বেশি বিক্রি হচ্ছে, কাস্টমারের ট্রেন্ড কি, এইটাকে আমরা বলবো ডেটাকে অ্যানালাইজ করা। ঠিক আছে, ডেটা সায়েন্স মানে অ্যালগরিদমিকভাবে প্রোগ্রামিং করে বিগ ডেটা থেকে ডেটাটাকে বের করা এবং সেই ডেটাটাকে ভিজুয়ালাইজ করে বা বিভিন্ন চার্টের মাধ্যমে যখন আমরা এটাকে নিয়ে এসে একটা সিদ্ধান্ত নিচ্ছি সেটাকে আমরা বলবো অ্যানালিসিস। তার মানে কাস্টমার কি চাইছে সেটা অ্যানালিসিস করা। ঠিক আছে, যেমন হচ্ছে যে আমরা খেলাতে দেখি এই ধরনের চার্ট, যে আগে ক্রিকেট যারা খেলা দেখো তারা দেখো আগের ওভারে বল হচ্ছিল, ব্যাটিং হয়েছে, তারা কত স্কোর করেছে, এখন 20 ওভারে তারা এখন কত স্কোরে দাঁড়িয়ে আছে। তাহলে এরকম একটা চার্ট আমরা দেখতে পাই প্রায়। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে জাস্ট অ্যানালিসিস। ওকে, আমি এই অ্যানালিসিসের একটা খুব সুন্দর এক্সাম্পল তোমাদের জন্য আনি। সেটা হচ্ছে যে দেখো ট্যাগলাইন একটা আমরা জানি, যেহেতু আমরা এখানে সবাই ম্যাক্সিমামই বেঙ্গলি পিপলরা আছি তার জন্য আমি এটা নিয়েছি। সেটা হচ্ছে মাছে ভাতে বাঙালি। একটা কথা আমাদের চলে, কেন চলে? কারণ এই যে পশ্চিমবঙ্গে যারা থাকে তাদের মধ্যে আমরা ইংলিশে যদি বলি তাহলে বেঙ্গলি উইথ ফিশ অ্যান্ড রাইস। এই পশ্চিমবাংলায় যারা থাকে তারা ম্যাক্সিমামই দেখা যায় যে তারা মাছ এবং এই ভাত এই দুটোকে খুব বেশি পছন্দ করে। ঠিক, এবং পশ্চিমবঙ্গের বাইরেও যে সমস্ত বাঙালিরা থাকে তারা রুটি খায় বা আরও ধরনের অন্যান্য কিছু খায়, চাইনিজ তারা প্রেফার করছে, মিট প্রেফার করছে, কিন্তু ম্যাক্সিমাম পারসেন্ট কি হয় না মাছ এবং ভাত এই দুটোকে খুব প্রেফার করে এবং তাদের খাদ্য তালিকার প্রত্যেক সপ্তাহে হয়তো এই মাছ ভাত থাকে বা 7 দিনের মধ্যে 5 দিন বা 6 দিনই মাছ ভাতের ব্যাপারটা থাকে। তো এই কারণে একটা ট্যাগলাইন তৈরি হয়ে গেছে, একটা প্যাটার্ন রিকগনাইজ হয়েছে যে মাছে ভাতে বাঙালি। কিভাবে হয়েছে? ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা এরিয়া থেকে ম্যাক্সিমাম ডেটা কালেক্ট হয়েছে। এটা কি প্রফেশনালি কালেক্ট হয়েছে? না, প্রফেশনালি কালেক্ট হয়নি। মোটামুটিভাবে মানুষের একটা এই সরল জীবনযাত্রায় এই জিনিসগুলো রসিকতায় উঠে এসেছে এবং আস্তে আস্তে একটা কথা তৈরি হয়ে গেছে মাছে ভাতে বাঙালি। মানে জাস্ট একটা কোড তৈরি হয়ে গেছে যে মানুষ এই বাঙালিরা কিন্তু এই জিনিসটাকেই সব থেকে বেশি প্রেফার করে। তার মানে একটা প্যাটার্ন রিকগনাইজড হলো। একটা কি প্যাটার্নে বাঙালিরা থাকে এটা একটা রিকগনাইজ করা গেল কি না এই খাবারের প্রবণতাকে অ্যানালিসিস করে। এটাই বোঝানো হচ্ছে যে আমরা কি করব অ্যানালিসিস করে, আমরা অ্যানালিসিস করে প্যাটার্ন রিকগনাইজ করব। যেমন একটা লাইভ প্যাটার্ন তোমাদেরকে আমি মজারভাবে বললাম। ঠিক আছে, ওকে। অ্যানালাইজিং ডেইলি ওয়েদার ডেটা। ধরো তুমি কোথাও ঘুরতে যাবে, তো তুমি ঘুরতে গেলে তার আগে তো তুমি দেখবে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ সামনে কিছু আছে কি না। যারা এখন সিকিমে যাবে, তো সিকিমে তো প্রবল প্রাকৃতিক দুর্যোগ, তাহলে সেখানে গিয়ে ঘোরাটা হয়তো তুমি জোর করে যেতে পারো। যেমন রিসেন্টলি আমার পরিচিত কয়েকজন গেছিলেন, আমি তাদেরকে বলেছি যে এখন তো না যাওয়াটাই ভালো, দরকার হলে সাইডে মিরিকে চলে যাও বা তুমি কার্শিয়াং চলে যাও বা তুমি আরেকটু অন্যদিকে চলে যাও, হ্যাঁ সেদিকেই যাও, টিকিট যখন কাটা আছে ক্যান্সেল করার দরকার নেই, কিন্তু ওই দিকে যাও। কিন্তু ওই সিকিমের দিকে কিন্তু প্রবলেম। হ্যাঁ, সিকিমে গিয়ে তারা খুব ভালোভাবে ঘুরতে পারেনি। ঠিক আছে, তো এটা কি বলছে না অ্যানালাইজ ডেইলি ওয়েদার ডেটা টু ডিটারমাইন। ওকে, তার মানে আমরা প্রত্যেক দিনের ডেটা কিন্তু আমরা অ্যানালিসিসের মাধ্যমে আমরা কিন্তু ওয়েদার রিপোর্ট পেতে পারি। ঠিক আছে, অ্যাভারেজ টেম্পারেচার কি, ম্যাক্সিমাম মিনিমাম টেম্পারেচার কি। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমরা দেখবে আমি যখন যেখানেই ঘুরতে গেছি সেখানে কিন্তু তার আগে আমি একটু কালচার করে নিয়েছি যে গুগল কি বলছে
প্রিভিয়াস ডেটা সম্পর্কে, ওয়েদার সম্পর্কে, কেন যে তখন টেম্পারেচার কেমন থাকে, ওয়েদারটা কেমন থাকে, তাহলে আমি বুঝতে পারবো অন্তত অ্যাভারেজভাবে এইভাবে থাকে, তাহলে আমাকে এই পোশাকগুলো নিলেই চলবে। সুতরাং এইগুলো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমি তোমাদেরকে ঘোরা নিয়ে বললাম, ঠিক আছে, ওয়েদার অ্যানালিসিস। এবার হচ্ছে কি ইউটিউব অ্যানালিসিস। দেখো ইউটিউব অ্যানালিসিসে খুব খুব গুরুত্বপূর্ণ এগুলো, কারণ বর্তমানে ইউটিউব একটা বড় বিজনেস। অনেক অনেক মানুষ, বিশেষ করে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বা আমরা যেগুলো উন্নতশীল কান্ট্রি, উন্নততর কান্ট্রিগুলোতে তো আছেই, কিন্তু সংখ্যায় কম, আমাদের ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান এই ধরনের কান্ট্রিতে বহু মানুষ এখন হয়ে গেছে যে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এখান থেকে অনেক অনেক ইনকাম করছে। তারা প্রফেশনালি কাজ করছে, ডেটা শেয়ার করছে, ইনফরমেশন শেয়ার করছে, প্রয়োজনীয় ইনফরমেশন, এবং অনেক অনেক অর্থ উপার্জন সৎ উপায়ে করছে। তো সেক্ষেত্রে এই অ্যানালিসিসটা তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর এই লিঙ্কে আমি তোমাদেরকে একটু বলে রাখি যে আমি আমার যে ভিডিওসগুলো তোমাদেরকে দিই বা শেয়ার করি, সেগুলো আগেও বলেছি যে আমার এই চ্যানেল মনিটাইজ নয় এবং এই চ্যানেল থেকে আমি কোনো পয়সা পাই না। সুতরাং এটা আমার জাস্ট একটা আধার বা কন্টেনার, যেখানে আমি ফ্রিতে ভিডিও রেখে তোমাদেরকে দিতে পারি। কারণ ক্লাসে অনেক কথা, অনেক ইনফরমেশন দেওয়া যায় না, একটা লিমিটেড ক্লাস প্যাটার্ন থাকে, সেখানে যদি আমি অনেক বেশি বলতে চাই তাহলে তোমার স্কুলের যে সিলেবাস সেটার বাইরে চলে যাব এবং সেই পড়াটা ডিলে হয়ে যাবে। তার জন্যে আমি কিছু কিছু এক্সট্রা জিনিস স্টুডেন্টদের জন্য করে রেখেছি, এখন অনেক কিছু করে উঠতে পারিনি, তো সেইগুলো রাখি হচ্ছে যার ইচ্ছে এক্সট্রা নেওয়ার সে ওটা থেকে নেবে। মানে আমি দেখবে কোনো ভিডিওতে লাইক দাও, সাবস্ক্রাইব করো কোনোদিন বলি না, কারণ আমার ওটা মোটোই নয়। আমার মোটোটা হচ্ছে যে স্টুডেন্টরা আমার কাছে পড়ছে বা ইন ফিউচারে যারা অনলাইন ক্লাসেস করবে, সেই ক্লাসের জন্য এটাকে একটা কমন প্ল্যাটফর্ম হিসেবে তৈরি করা সস্তায়। কারণ অন্য প্ল্যাটফর্ম যদি আমি নিতে যাই, ট্যাগ ম্যাঙ্গো বা এরকম ধরনের প্ল্যাটফর্ম আছে, সেখানে 25 থেকে 30 হাজার টাকা ইনভেস্ট করব। সেই ইনভেস্ট করা মানে হচ্ছে আমি স্টুডেন্টের কাছ থেকে সেই ইনভেস্টমেন্টটা তুলতে হবে, স্টুডেন্টের বেশি খরচ হবে, সুতরাং সেটা সম্ভব নয়। সুতরাং ইউটিউবের ক্ষেত্রে এই বিশেষ ফিচার্সটা রয়েছে যে তুমি ফ্রিতে আপলোড করতে পারো, সুতরাং স্টুডেন্টের ক্ষেত্রেও এই সুবিধাটা পাওয়া যায়। এই কারণেই আমি এইখানটা চালাই। তো যাই হোক, এই অ্যানালিসিসটা কীভাবে খুব গুরুত্বপূর্ণ আমার ইউটিউব চ্যানেল দিয়ে তোমাদেরকে বোঝাবো। দেখো, যারা প্রফেশনালি বিজনেস করছে সেখান থেকে কিন্তু আমরা প্রচণ্ড হেল্প পাই। আবার বলছি, এটাকে বিজনেসভাবে দেখার কোনো মানেই নেই। এই ইউটিউব এসছে বলে আজকে কত টিচিংয়ের আমাদের হেল্প হয়েছে, তোমরা ইউজ করলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারো। ওয়ার্ল্ডের বেস্ট টিচিং ইনফরমেশন আমরা পেয়ে যাই, কোথাও ঘুরতে যাব তার হোটেলের ইনফরমেশন পেয়ে যাই, ঠিক আছে। তো আন্ডারস্ট্যান্ড চ্যানেল, ভিডিও পারফরমেন্স, ভিউ, ওয়াচ টাইম, সাবস্ক্রাইব গ্রোথ, অডিয়েন্স, ডেমোগ্রাফিক, মানে কোথা থেকে অডিয়েন্সরা আমার চ্যানেলে বেশি দেখে সেটা আমি পেয়ে যাব দেখতে, কত টাইম ধরে দেখেছে, কোন জায়গাটুকু বেশি দেখেছে, ভিউজ কেমন রয়েছে, সাবস্ক্রাইব মানে আমাকে ভালোবেসে বা আমার ওই ইনফরমেশনটাকে ভালোবেসে সাবস্ক্রাইব কজন করেছে, কার পছন্দ হয়নি, এই সমস্ত ডেটা কিন্তু আমরা এই সমস্ত যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সেখান থেকে কিন্তু আমরা ভিডিও অ্যানালিসিসের মাধ্যমে পাবো। কে অ্যানালিসিস দেবে, কে ওই ডেটা সায়েন্সটা করে দেবে, মানে অ্যালগরিদমটা করে দেবে, এগুলো সেই ইউটিউব, ইনস্টাগ্রাম বা ফেসবুকই করে দেয়, কিন্তু অ্যানালিসিসটাকে আমাদের সামনে তুলে দেয়, আমরা বুঝতে পারি এবং আমরা সেই মতো করে ভিডিও দেখি, কিভাবে ভিডিও বানাই। তাহলে কীভাবে, দেখো এখানে আমি একটা আমার চ্যানেল কে আমি এখানে রেখেছি। দেখো এখানে আমি একটা খুব ভালো জিনিস বুঝতে পারছি বা তোমরাও বুঝতে পারছো, আমার চ্যানেলে মেল মানে পুরুষ কজন দেখে 82%, মানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে ছেলেরা বেশি সার্চ করে, এবং সার্চ করে আমার চ্যানেলে যদি আমি বলি তাহলে আমার এখানে ছেলেরা বেশি ইন্টারেস্টেড এবং সেই ইনফরমেশন তারা আমার থেকে যতটুকু পায় তারা দেখে, ঠিক আছে। ফিমেল মাত্র 17% অনলি, রাইট, ওকে। কোন বয়সের ছেলেমেয়েরা দেখে, 18 থেকে 24 বছরের ছেলেমেয়েরা দেখে, অবশ্যই সেটা কারণ এটা যারা হচ্ছে যে ওই স্কুল মানে 11-12 বা এর থেকে বেশি যারা স্টুডেন্ট, মানে ওই আমার যেহেতু টেকনিক্যাল নিয়ে অনেক বেশি আছে তাই জন্য কলেজ লেভেল, এই কলেজ লেভেলের এজের ছেলেরা বেশি দেখে, রাইট।
আর কি 25 থেকে 34, মানে মোটামুটি ধরে নাও তার থেকে বড় যারা হয়েছে তারা একটা 34%, বেশ ভালোই আছে। কিন্তু খুব বড় হয়ে গেছে যারা, মানে যারা ধরে নাও আমার বয়সী 35 থেকে 44, তারা কিন্তু খুব বেশি দেখে না, খুব কম। এর থেকে আমি বুঝলাম তার মানে আমি যদি ভিডিও বানাই, আমার টার্গেটেড ভিডিও, এটা যদি আমার বিজনেস হয়, তাহলে আমি সেইভাবেই আমি বানাবো, রাইট? আমি সেইভাবেই এই ভিডিওসগুলো বানাবো, তাহলে আমার ভিউজ বাড়বে, রাইট? আচ্ছা, এবারে চলে আসি, দেখো অ্যানালিসিস, ডেটা অ্যানালিসিস কত সুবিধা দিচ্ছে আমাদেরকে, সেটাই বোঝাতে চাইছি। এই যে ডেটা অ্যানালিসিস আমাকে করে দিয়েছে ইউটিউব, এটা ইউটিউবই দেয়, তোমার ইউটিউব চ্যানেল থাকলে তোমাকেও দেবে। সেটা হচ্ছে কি, যে প্রথমত হচ্ছে যে শর্টস কতটা দেখছে, লাইভ কতটা দেখছে, এটা তো একটা ডেটা আছে। তার সাথে খুব গুরুত্বপূর্ণ, দেখো সানডে তোমার দেখো সানডে দেখছে হচ্ছে এতটা টাইম, মানে মোটামুটি সকাল 6টা, 7টা, 8টা, 9টা, 10টা থেকে দেখা শুরু করে, ঠিক আছে? কোন টাইমে বেশি ডিপ, তার মানে বেশি দেখে এরা, ঠিক আছে? তো 12টার সময় থেকে আবার দুপুরবেলা, বিকেলবেলার টাইম, মানে 3টে, 3:30, 4টে নাগাদ বেশি দেখে লোকে। তাহলে ওই টাইমে যদি আমি ভিডিও পাবলিশ করি, তাহলে খুব তাড়াতাড়ি ভিউ হবে, খুব বেশি ভিউ হবে, ঠিক? তারপরেরটা আবার রাত্রেবেলা 9টা, 9:30টার সময় মানুষ বেশি ঘাটে। তার মানে এই প্যাটার্নগুলো আমি পাচ্ছি। মানডেও আবার এই টাইমটা দেখে, আবার স্যাটারডেও কিন্তু আবার সকাল থেকে দেখে, কিন্তু অন্য দিনগুলো দেখো খুব হালকা, মানে অফিস থাকে যেহেতু, বা স্কুল থাকে, কলেজ থাকে, বেশি দেখে না। তার মানে এই টাইমটা আমরা বুঝতে পারবো যে কোন টাইমে আমি ভিডিওটা ছাড়বো, তার মানে বোঝা গেছে, ওকে? আচ্ছা, মোবাইল ফোনে কতজন দেখছে, কম্পিউটারে কতজন দেখছে, টিভিতে কত পার্সেন্ট দেখছে, ট্যাবলেটে কত পার্সেন্ট দেখছে। দেখো মোবাইল ফোনে বেশি দেখছে, সবার ক্ষেত্রেই তাই হবে, ঠিক আছে? ওকে, তার মানে এই অ্যানালিসিসগুলো আমরা পাবো। তাহলে ডেটা অ্যানালিসিস সম্পর্কে আমাদের একটা মানে একদম প্রত্যক্ষ ধারণা হলো যে ডেটা অ্যানালিসিস আমাদেরকে কি কি সুবিধা দিতে পারে। আমরা পড়লাম ডেটা, আমরা পড়লাম ডেটা সায়েন্স, এবং আমরা পড়লাম ডেটা অ্যানালিসিস। এবার হচ্ছে কমন ডেটা অ্যানালাইজিং টেকনিক্স। কী কী টেকনিক্স হতে পারে বিভিন্ন, একটু ছোট করে, এটা খুব মাথা ঘামানোর দরকার নেই, জাস্ট একটু নলেজের জন্য আমি রেখেছি। প্র্যাকটিক্যাল জায়গাটা তোমরা বুঝে গেছো আশা করি। আমি একটু পরেই তোমাদের কাছ থেকে কোয়েশ্চেন নেব যে তোমাদের কিছু প্রবলেম আছে কিনা, তারপরে আমি মেশিন লার্নিংয়ে চলে যাব, কারণ ডেটা না বুঝলে তো আমি মেশিন লার্নিংয়ে যেতে পারবো না। তো এখানে স্যার, হ্যাঁ বলো স্যার আগের স্ক্রিনগুলো কি আপনি হোয়াটসঅ্যাপে পাঠাবেন? আগে স্ক্রিন তো নয়, আমি ভিডিও পাঠিয়ে দেবো, ঠিক আছে? ওকে, ওকে, তুমি একটু ক্লোজ করো, আমি তারপরে কথা বলে নিচ্ছি তোমার সাথে, ঠিক আছে? ওকে, আমি একটু এগিয়ে নিই। সেটা হচ্ছে ডেসক্রিপটিভ অ্যানালিসিস। ডেসক্রিপটিভ অ্যানালিসিস কি বলছে? অ্যাভারেজ টেম্পারেচার ওভার এ উইক, একটা সপ্তাহে অ্যাভারেজ টেম্পারেচার যখন বার করব, তার মানে কি করব না, ডেসক্রিপটিভ অনেকটা বড়, এক মাসের টেম্পারেচার অ্যাভারেজ বার করব, তাহলে অনেকটা বড়, এটাকে বলছে ডেসক্রিপটিভ অ্যানালিসিস, অনেক বড় অ্যানালিসিস হবে। এবার হচ্ছে ডায়াগনস্টিক অ্যানালিসিস, মানে যেমন ডক্টররা কি করে, যে কি প্রবলেম হচ্ছে, কি রোগ হতে পারে, সেটাকে ডায়াগনোসিস করে, ঠিক? ওয়াজ দ্য লো টেম্পারেচার ডিউ টু রেইন, মানে রেনের জন্য কি টেম্পারেচারটা লো হয়েছে, সেই সমস্ত অ্যানালিসিসকে আমরা বলবো ডায়াগনস্টিক অ্যানালিসিস, ঠিক আছে? মানে এই কারণে কি টেম্পারেচার কমেছে, নাকি অন্য কোনো কারণে টেম্পারেচার কমেছে, ঠিক এই ধরনের প্যাটার্নকে আমরা বলবো ডায়াগনস্টিক অ্যানালিসিস। মানে কত রকমের অ্যানালিসিস হয়, কারণ একটা জিনিস বলি, তোমরা যে এই যে বড় হচ্ছ না, তোমরা যখন কলেজে পড়বে তখন কিন্তু তোমাদের যুগে ডেটা অ্যানালিসিস, ডেটা সায়েন্স, এখনও তাই, ডেটা অ্যানালিসিস, ডেটা সায়েন্সের একটা বিশাল বড় বাজার। কারণ যে কোনো প্রোডাক্ট, যে কোনো কোম্পানি, যে কোনো মল, যে কোনো হোটেল, তারা আসে ডেটা অ্যানালিসিসের উপর ভিত্তি করে, কারণ এখানে যে বিজনেস করবে সে তার ডেটাটাকে আগে অ্যানালাইজ করে নেবে, তারপরে তার মনে হলো আমি এখানে একটা ইনভেস্ট করব, আর আন্তাবরি ইনভেস্ট করে দিল, সেটা কিন্তু কোনোদিনই করবে না, কারণ সেখানে কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট, ওকে? আচ্ছা, প্রেডিক্টিভ অ্যানালিসিস মানে হচ্ছে প্রেডিক্ট করবে, প্রেডিক্ট নেক্সট উইক টেম্পারেচার বেসড অন দ্য কারেন্ট ট্রেন্ড, মানে এখন যে ট্রেন্ড রয়েছে সেই ট্রেন্ডে পরের উইকে কি টেম্পারেচার হতে পারে। যেমন বলছিলাম যে ঘুরতে যাচ্ছ, এখন এরকম ওয়েদার আছে, তাহলে পরের ওয়েদারটা কি হতে পারে, এই একটা প্রেডিক্টিভ অ্যানালিসিস আমরা কিন্তু করতে পারি। আচ্ছা, এবার হচ্ছে প্রেসক্রিপটিভ অ্যানালিসিস, কি হচ্ছে? সাজেস্ট ক্যারিং আমব্রেলা অন ডেটা উইথ হাই রেন প্রবাবিলিটি, যে না দেখো এখন এখানে রেন হয়েছে, হয়তো ওখানে রেন হবে না, সেরকমভাবে বৃষ্টি হবে না, কিন্তু তুমি ছাতা নিয়ে যাও, কারণ অল্প বিস্তর বৃষ্টি হতে পারে, তার জন্য তোমাকে প্রেসক্রাইব করা হলো এখান থেকে। তার মানে এই ধরনের অ্যানালিসিস আমরা কিন্তু করতে পারি বিভিন্ন প্রসেসের মাধ্যমে, ঠিক আছে? জাস্ট একটা তোমাদেরকে ধারণা দেওয়া হলো।
মানে এখনও আমরা ডেটা অ্যানালিসিসে আছি। কীভাবে ফাংশন ইউজ করা হয়, টেকনিক্স ইউজ করা হয়, আমি বলেছিলাম বিভিন্ন ফাংশনের মাধ্যমে ডেটা সায়েন্স দিয়ে ডেটা অ্যানালিসিস করা হবে। যেমন মিন মানে অ্যাভারেজ, এইগুলো ফাংশন হয় পাইথনের, ঠিক আছে। ম্যাক্সিমাম, মিনিমাম, এগুলোও আমাদের ফাংশন আছে। ফ্রিকোয়েন্সি, একটা ভ্যালু কতবার আছে সেটা। তো এই ধরনের ফাংশনস ইউজ করে আমরা ডেটা অ্যানালিসিস করি। এটা জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর জন্য তোমাকে দেওয়া হয়েছে, এগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। ডেটা ভার্সেস ডেটা সায়েন্স, তার মানে ডেটা কি এবং ডেটা সায়েন্স বিষয়টা কি সেটা। ডেটা বলছে র ইনফরমেশন, মানে আমি বুঝিয়ে দিচ্ছি অলরেডি আগে যে এটা একটা জাস্ট একটা ইনফরমেশন। এখান থেকে তুমি র ইনফরমেশন বা র ফ্যাক্টস, মানে এখান থেকে তুমি কোনো একটা নলেজ বা তুমি কোনো একটা ওভারঅল ইনফরমেশন পাবে না, একটা র ইনফরমেশন পাবে, মানে ইউনিক ইনফরমেশন পেতে পারো। আর ডেটা সায়েন্স কি বলছে, স্টাডি করবে সেটাকে এবং ইউজিং ডেটা স্মার্টলি, ডেটাটাকে স্মার্টলি ইউজ করা হবে ডেটা সায়েন্সে, এবং বিভিন্ন প্রোগ্রামিংয়ের মাধ্যমে, অ্যালগরিদমের মাধ্যমে ডেটাটাকে স্টাডি করা হবে। কি বলতে চেয়েছে এই ডেটাগুলো থেকে আমি কি প্যাটার্ন পাচ্ছি, এই স্কুলে এই রেজাল্টের সমস্ত স্টুডেন্ট দেখিয়ে কি বলতে পারি যে একটা স্কুলে ধরে নাও 98% একজন পেয়ে গেছে, কিন্তু বাকিরা পেয়েছে হচ্ছে সবাই 70% করে। তাহলে কি আমরা বলতে পারি সেইখান থেকে সেই স্কুলে অ্যাভারেজ স্টুডেন্টরা খুব ভালো? বলতে পারি না কখনোই। একজন স্টুডেন্ট তার ব্যক্তিগতভাবে সে হয়তো খুব ভালো রেজাল্ট করেছে, কিন্তু অ্যাভারেজ হয়তো সেই স্কুল বা কলেজে পড়াশোনা সেভাবে হয় না বা সেই ধরনের মেরিটের স্টুডেন্ট যায় না। কিন্তু সে একটা স্কুল যেখান থেকে ফার্স্ট বয় বেরোয়নি বা 90-80% পায়নি, কিন্তু সবাই 90%, 92%-এর মধ্যে রয়েছে, তাহলে তার অ্যাভারেজ স্কুলের স্ট্যান্ডার্ড অনেক ভালো, ঠিক। তার মানে আমরা কিন্তু এটা পাচ্ছি ডেটা সায়েন্সের মাধ্যমে, রাইট? ওকে স্যার, হ্যাঁ, আমি পড়িনি, তারপরে কোশ্চেনটা করো, কোশ্চেনটা লিখে রাখো একটা জায়গায়, এটা নিয়ম, ঠিক আছে? ওকে, মাঝখানে বললে ইন্টারাপ্ট হয় এবং সেখান থেকে আমি সরে যাব। তো ডেটা সায়েন্স ইন এআই ওয়ার্কফ্লো, ডেটা সায়েন্স যেটা রয়েছে সেইটা এআই ওয়ার্কফ্লোতে কিভাবে কাজ করে, আর্টিফিশিয়াল যে ওয়ার্কফ্লো রয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওয়ার্কফ্লো, সেখানে ডেটা সায়েন্স কিভাবে কাজ করে। দেখো, ডেটা সায়েন্স আমরা বলেছি যে এটা একটা টেকনিক, অ্যালগরিদমিক টেকনিক। সেই টেকনিকে আমরা ডেটা যে কালেকশন, সেই ডেটা কালেকশন এবং ডেটা প্রি প্রসেস, আগে থেকেই প্রসেস হয়ে থাকবে, সেই প্রসেস এবং ডেটা কালেকশন করে আমাদের মেশিন লার্নিংয়ে কাজে লাগবে। তার মানে আমরা ডেটাকে আগে রেখেছি, এই ডেটা অ্যানালিসিসকে আগে রেখেছি, ডেটা সায়েন্সকে আগে রেখেছি, তারপরে আমাদের মেশিন লার্নিং এসেছে। আগে যদি ডেটা না হয়, ডেটা না থাকে এবং ডেটাকে যদি অ্যানালাইজ এবং ডেটা যদি তোমার হচ্ছে যে ডেটা সায়েন্স না থাকে, তাহলে মানে সায়েন্টিফিক ডেটা যদি না থাকে, তাহলে মেশিন লার্নিং করাটা খুব কঠিন। সুতরাং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তবেই তৈরি হবে যখন ডেটা এসে ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিং হবে, তবেই পুরোটা হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রাইট?